সামলে রাখো তন্দ্রাবতী, সামলে রাখো। তন্দ্রা এক পলক কোলের দিকে তাকায়, কোলের বলটা দেখে, পর মুহূর্তেই চোখ ভুলে হয়েছে যান, বাতাস ঢোকাচ্ছেন। ইস! তার কণ্ঠ হু হু করে কেঁপে ওঠে। তন্দ্রার বলার ধরনে আবারও হেসে ফেলে সরফরাজ। তন্দ্রা ভীষণ রেগে যায়, ঝাঁপিয়ে উঠে বলে, আপনি আবার হাসছেন? চুপ করুন সরবরাজ, আপনার শীত লাগে না? লাগে না তো, কখনো দেখেছো? সরফরাজ ভ্রু নাচালো। তন্দ্রা ঠেলে ধাক্কিয়ে সরফরাজকে বের করে দেয়। তারপর লেপের নিচে বসে একা একাই হাসে কতক্ষণ, অনেকক্ষণ, বহুক্ষণ। ইউসুফ ঠিক পাথরের ন্যায় বসে রয়েছে, কঠিন চোখ দুটো বহুক্ষণ পর পর একবার পলক ফেলছে, হাত মুষ্টিবদ্ধ। বিভা নরম হাত দুটো দিয়ে বার দুয়ে খুব নেড়েচেড়ে তার শক্ত হাতের মুঠো ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। ভীষণ আক্ষেপের সুরে বলল, আপনি এত জেদ ধরেন কেন? ইউসুফ আর আক্ষেপ বিন্দু মাত্র আমলে নেয় না। হাতের মুঠো আরো শক্ত করে ফেলে বিভা তার মুষ্টিবদ্ধ হাতটাই আঁকড়ে ধরে, মৃদু স্বরে বলে, ভালোবাসবেন না ভালো কথা, ভালোবাসতে তো দিবেন। ইউসুফ চুপ করে রইল। কতগুলো কথা কণ্ঠনালী অবধি এসে শেষমেশ তুমুল বাধাপ্রাপ্ত হলো, ঠোঁট অবধি পৌঁছতে পারল না। আচ্ছা, সে যে এই হাড় কাঁপানো ঠান্ডায় পাতলা শার্ট গায়ে মেয়েটার অহেতুক অদ্ভুত পাগলামির সঙ্গ দিচ্ছে, হাত জড়িয়ে বসে থাকতে দিচ্ছে, এতেই কি ভালোবাসতে দেওয়া হচ্ছে না? সে যে কখনো বিভাকে বকা দেয় না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ভীষণ রেগেও একটু শক্ত করে বিভার হাত ধরতে পারে না, এতেই কি ভালোবাসা হচ্ছে না? ঠিক আছে, তাদের ভালোবাসা পূর্ণতা পাবে না, তবু তো সে ভালোবাসছে, বাসছে না? ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মন খারাপ শেষ হলো? ভেতরে যাই। কথাটা শোনা মাত্রই বিভা চুপ করে ইউসুফের হাত ছেড়ে দেয়, থমথমে গলায় আপত্তি করে বলে, আমি যাব না, আপনি যান। আমি না, তুমি খুব জেদি বিভা, আমার কোনো কথা শোনো না। শান্ত গলায় কথাটা বলে একটু থামলো ইউসুফ, বসা থেকে উঠে দাঁড়ালো, খোক খোক করে গলা ঝেড়ে বলল, এখনো সময় আছে, চলো আমার সাথে। একা একা কতক্ষণ বসে থাকবে? বিভার প্রতিক্রিয়া পাওয়া গেল না, ইউসুফও গেল না, পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। গাছের পাতাগুলো হঠাৎ দুলে ওঠে, দূরে কোথাও শিয়াল ডাকছে। শীতের সময় শিয়ালের উপদ্রব বেড়ে যায় গ্রামে, শিয়ালের ডাক ভয় পায় বিভা। সে হুট করে দাঁড়িয়ে গেল, ইউসুফের শার্ট টেনে ধরে বলল, আমাকে একা রেখে যাচ্ছেন? আপনি এত নিষ্ঠুর কেন? ইউসুফ হাসলো। মেয়েটা কখন কি বলে বোঝা মুশকিল, বড্ড দুর্বোধ্য রবণী। বাড়ির পেছনটা ঠিকঠাক পেরোনোও গেল না, দূর থেকে আতশবাজির শব্দে এতক্ষণে চকচক করে উঠল বিভার বিষাদ মলিন চোখ দুটো। ইউসুফের শার্টে মারাত্মক হাসি হাসি কণ্ঠে বলল, হায় আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, উত্তরপাড়ায় না বড় মেলা হচ্ছে, যাবেন? ইউসুফ আগাগোড়া চমকে উঠল। এই রাতের বেলা? অসম্ভব। আমি যাব। যাও। ভাবলেশীন উত্তরটা দিয়েই এগিয়ে যেতে চাচ্ছিল ইউসুফ, বিভা দিল না। শার্টে দ্বিতীয় মারাত্মক টানটা দিয়ে বলল, আপনি নিয়ে যাবেন? অসম্ভব। সম্ভব, চলুন। ইউসুফ আস্তে করে বলল, কাল নিয়ে যাব, এখন না। আমি বলেছি না এখন। বিভার জেদ অটুট থাকে। মিনিট দশেকের মাথায় সরফরাজের থেকে চূড়ান্ত অনুমতি নিয়ে সে বিস্তর হাসি নিয়ে গাড়িতে বসে। নেওয়াজ সাহেব বসার ঘরের সোফায় বসে ব্যবসার কাগজপত্র দেখছিলেন। ইকবাল গরম চায়ের কাপ নিয়ে ভাইয়ের মুখোমুখি বসে আছে। একটু পরপর নেওয়াজ সাহেব এটা ওটা জিজ্ঞেস করলে আস্তে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। ইকবাল ইভার ছোট চাচা, ইউসুফের বাবা। ইভা খাবার টেবিলে বসে আছে, সামনের প্লেটে গুড় নারকেল ভরা ধোয়া ওঠা ভাপা পিঠে, কোলের উপর বাহাদুর নিজে খাচ্ছে, সাথে অভ্যেসবশত বাহাদুরকেও খাইয়ে দিচ্ছে ইভা। বাহাদুর ধীরে সুস্থে খাবার চিবাতে চিবাতে অভ্যস্ত হাতে ইভার ছেড়ে দেওয়া ওড়নার আঁচল নিয়ে দুষ্টুমি করছে। এই ঘূর্ণি পাকের মতো ঘোরাচ্ছে, আবার ইভার নাক পর্যন্ত ঘুমটা টেনে দিচ্ছে। তন্দ্রা মাথায় লেপ নিয়ে ঘুমিয়ে পড়েছে। সরফরাজ যেয়ে আস্তে করে লেপ সরিয়ে দিল।
হাতের ধরা উল, উলের কাটা, ছোট্ট সোয়েটারের আধবোনা অংশটা এক মুহূর্ত দেখে নিয়ে পাশে সরিয়ে রাখলো। তাদের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। 4 মাসে পড়তে না পড়তেই তন্দ্রার হঠাৎ মিসক্যারেজ হয়ে যায়। তন্দ্রা কেমন চুপচাপ হয়ে গেছিল। রাত দিন শুধু চোখ দিয়ে পানি পড়তো, থামানো যেত না। হাসিহীন তন্দ্রাকে সামলে রাখার সময়টা বেশ বীভৎস একটা অধ্যায় হয়ে সেটে আছে সরফরাজের ভিতর। তারপর যখন আবার অন্তঃসত্ত্বা হলো, তখন থেকে মেয়েটা একটু একটু স্বাভাবিক হলো। কথাবার্তা এলো মুখে, হাসলো। এই যে এখন তার সাথে কত দুষ্টুমি করে, সেই কখনো থামায়? সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে তন্দ্রাকে এক হাত আগলে ধরল। পিঠের পিছের বালিশটা বিছানায় নামিয়ে শুইয়ে দিতে দিতেই চোখ পিটপিট করে আড়ামোড়া দিল তন্দ্রা। ঘুম চড়ানো কণ্ঠে সরফরাজকে বলল। কি হয়েছে? সরফরাজ মৃদুস্বরে বলল। হ্যাঁ, কিছু হয়নি। দেখি তনু, ঠিক করে সব ঘাড় সোজা করো। তন্দ্রা ঘাড় সোজা করে না, আরো কাত করে বলে। আপনি জেগে আছেন কেন? সরফরাজ সাই দিয়ে বলল। এই তো আমিও ঘুমাবো, চোখটা বন্ধ করো দেখি তো তন্দ্রাবতী। তন্দ্রা চোখ বুজে মিনিট 15-এর মাঝে গভীর ঘুমে তলিয়ে যায়। সে ঘুমোতেই ঘর অন্ধকার, ঘরে নিচে নেমে আসে সরফরাজ। ইকবাল কি জন্য যেন উপরে গিয়েছে। নেওয়াজ সাহেব একাই বসে আছেন কাছের টেবিলে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে। সরফরাজ ভ্রু কুঁচকে বলে। কিছু হয়েছে আব্বা? নেওয়াজ সাহেব মাথা তুলে তাকান। ছেলেকে দেখে মাথা নাড়িয়ে স্মিত হেসে বলেন। কিছু হয়নি বাবা, চিন্তার কিছু নাই। এভা তখনও পিঠা খাচ্ছে। ভাপা পিঠে তার খুব পছন্দের। শীতটা চেকে বসেছে খুব, সারাক্ষণ ঘুম ঘুম লাগে, অলস লাগে। বাহাদুর আর খাবে না বলে তার গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। সরফরাজ এসে চেয়ারে বসলো, কিঞ্চিত গলা বাড়িয়ে বলল। চাচি ভাত দিও তো টেবিলে, ক্ষুধা লেগেছে। জাহানারা রান্নাঘর থেকে। এই তো দিচ্ছি বাবা। বলতেই ইভার দিকে তাকালো সে, বলল। তুই খেয়েছিস? ভাত খাবার সময় পিঠা খাচ্ছিস কেন? আমি আগেই ভাত খেয়েছি ভাইজান, আপনি ঘড়ি দেখেন, 11টা বাজে। সরফরাজ ঘড়ি দেখলো। সবাই খেয়ে নিয়েছে, আমি বাকি শুধু। না, শুধু আমি আর বাহাদুর খেয়েছি, আর কেউ খায়নি। ভাইজান, আপাদের আসতে কি খুব দেরি হবে? সরফরাজ মাথা নাড়িয়ে বলল। 12টা, 12:30 বাজতে পারে, দূরের রাস্তা তো। তারপর নেওয়াজ সাহেবের দিকে চেয়ে বলল। আব্বা আপনিও খেয়ে নিন, চাচা কোথায়? নেওয়াজ সাহেব কাগজপত্র রেখে টেবিলে এসে বসলেন। জাহানারা খাবার নিয়ে এসেছে, ভাত তরকারি সাজিয়ে রাখছে। বাহাদুর সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে, তাকে এখনই শুইয়ে দেওয়া দরকার। এখন উঠে গেলে আর ঘুমোতে চাইবে না। এভা পিঠা শেষ করে তাড়াতাড়ি করে পানির গ্লাস টেনে নিল। নেওয়াজ সাহেব আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইভা একটু হাসলো। নেওয়াজ সাহেব কি যেন ভাবলেন, তারপর ধীর গতিতে হাত বুলিয়ে দিলেন ঘুমন্ত বাহাদুরের মাথার গায়ের ওড়নাটা শালের মতো জড়িয়ে নিয়েছে ইভা। চুলগুলো ছেড়ে দেওয়া, তাতেই সারা গা ঢেকে আছে। বিভা নড়ে চড়ে বসলো, পাশে লৌহ মানবের দিকে একবার তাকালো। চাঁদের আলোতেও রাস্তাটা খুব অন্ধকার। চওড়া রাস্তা, তবু এমন ভাঙা কেন? আশেপাশেই কোথায় যেন শিয়ালের দল ডেকে উঠল। এমন কাছ থেকে শিয়ালের ডাক শুনে অন্তরাত্মা অবধি জমে গেল বিভার। স্টিয়ারিং ঘোরাতে থাকা বলিষ্ঠ হাত দুটোর একটা খপ করে টেনে ধরে বলল। আপনি এক হাতে গাড়ি চালান, এটা আমি ধরবো। ইউসুফ নীরব সম্মতি দিল হয়তো, বিভার কথার আপত্তি করলো না। অন্ধকার পথ মারিয়ে এগিয়ে চলা ধবধবে সাদাব গাড়িটা থমকে গেল অকস্মাৎ। বিভাকে হতভম্ব করে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল ইউসুফ। বিভার পাশের দরজা খুলে জলদ গম্ভীর গলায় বলল। বেরিয়ে এসো। গ্রামের মেঠো পথে শহরের ন্যায় সোডিয়াম বাতির সারি বেচায় দুষ্প্রাপ্য বস্তু। চিকচিকে চাঁদের আলোয় পথ দেখানোর একমাত্র ভরসা। গাড়িটা যেখানে থামানো হয়েছে সেই রাস্তাটা একেবারেই জনমানব শূন্য, ভুতুরে ভুতুরে ঠেকছে। অদূরবর্তী শতাব্দী পুরনো গাছগুলো অন্যরকম ত্রাস ঢেলে দিয়েছে। বিভা হুড়মুড় করে দরজার পাশ থেকে চেপে গেল। মুখ ফিরিয়ে কপট জোর দেখিয়ে ফিসফিসিয়ে বলল। কি সব বলছেন, ভেতরে আসুন। ইউসুফের কণ্ঠে ভাবান্তর ঠাঁই পেল না। সে পূর্বের স্বরেই বলল। আমি তোমাকে বেরোতে বলছি বিভা, জেদ করবে না এখন।
বিভা ফিরে তাকালো, নিঃসার হয়ে ইউসুফের চোখ পড়ার চেষ্টা করলো। অন্ধকারে চেনা অক্ষরগুলো দৃষ্টিগোচর হলো না, অথবা হতে পারে সেখানে কোনো চেনা অক্ষরের অস্তিত্বই ছিল না। তৃষ্ণার্ত প্রণয়ীর কল্পনাতীত কোনো ভাষাই হয়তো ঘোরাফেরা করছিল তম্রসায় লুকায়িত সেই অন্তর্ভেদী দৃষ্টি যুগলে। চাঁদের আলোর বিপরীতে দাঁড়িয়ে থাকা বিশাল দেহী পুরুষটার দিকে তাকিয়ে মুখের উপরের চুলগুলো কানের পিছে গুজে দিল বিভা। কাছুমাছু হয়ে বলল, পায়ে ব্যথা করছে, আমি বেরোবো না। বিভার দুহাতে 4 মুঠ কালো কাচের চুড়ি মেলা থেকে কিনেছে। চুল সরাতে গিয়ে রিনঝিন শব্দ তুলল। ইউসুফ ঝুঁকে বলল, সারা মেলায় তোমার পা ব্যথা করলো না, এখন করছে, আবার আমাকে বিশ্বাসও করতে বলছো? হ্যাঁ, এটুকু বলে থামল ইউসুফ। অতপর বিভার হাত টেনে ধরে সোজা দাঁড়িয়ে নির্বিকার গলায় বলল, দরকার পড়লে বাকিটা পথ আমি তোমাকে কোলে নিয়ে যাব, তবু বেরোতে হবে, এসো। বিভা গো বেচারার মতন চেয়ে রইল কিছুক্ষণ, চোখ পিটপিট করল। সামনের ব্যক্তিটা সত্যি ইউসুফ নাকি তা নিশ্চিত হবার জন্য ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটেও চোখ বুলিয়ে দিল। এরপর নিঃশব্দে পা রাখলো গাড়ির বাইরে। কনকনে ঠান্ডায় জমে আসা গলায় বলল, কি হয়েছে বলবেন তো? গাড়ির দরজা আটকে হাতে থাকা চাবি পকেটে ঢুকিয়ে নিল ইউসুফ। হাতের বাঁধন মজবুত করে সামনের দিকে হাঁটা শুরু করতেই আশ্চর্যের শিখরে পৌঁছে গেল বিভা। হাত ঝাঁকিয়ে বলল, কই যাচ্ছেন? এতক্ষণে যেন দৃঢ়তা ঝরে পড়ল কণ্ঠ থেকে, নিষ্প্রভ হয়ে পড়ল গাঢ় দীর্ঘশ্বাসে। কোথাও না, হাঁটবো, হুস। খসখসে জুতোর শব্দ ধীর গতিতে পথ এগোলো। শতাব্দী পুরনো গাছ আর একটি নির্বাক রূপালী চাঁদ নীরবে দেখা গেল তাদের। আর কেউ দেখল না, কেউ না। ঘড়ির কাঁটা 12টা পেরোতেই ফোন বাজল ইউসুফের। পদচারণ এক মুহূর্ত থামল। পকেট থেকে ফোন বের করে আবার চলতে শুরু করলো। বিভা ইউসুফের পাশ ঘেঁষেই হাঁটছিল। বোধ হচ্ছিল এই বুঝি শিয়ালের দল পাশের ঝোপ থেকে হামলে পড়বে তার উপর। ফোনের স্ক্রিন সহজেই নজরে পড়ল। সরফরাজ ভাইজান ফোন করেছে। বিভা কিছু বলবে তার আগেই ফোন তুলে কানে লাগালো ইউসুফ। দাঁড়িয়ে গিয়ে পরিষ্কার গলায় বলল, হ্যাঁ বলো। চারিদিকে নিস্তব্ধতার সরব ওপাশের কথাগুলো শোনা গেল বেশ সহজে। বিভা কান খাড়া করল। সব ঠিক আছে? এখন কোথায় তোরা? উত্তরপাড়ার রাস্তা ভেঙে গেছে, অন্য পথে আসছি, দেরি হবে একটু। বিভার ভ্রু কুঁচকে গেল। অন্য পথে আসছে? কই, তাকে তো বলল না। সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে ধাতস্থ হয়ে বলল, ও আচ্ছা, সাবধানে আছিস। বিভা কোথায়? মাথা ঠান্ডা হয়েছে ওর? দে দেখি। ইউসুফ এক পলক বিভার দিকে তাকালো। ভাইয়ের সাথে কথা বলার জন্য দিন বলতেই নিচ্ছিল বিভা। ইউসুফ আচমকা হাত ছেড়ে মুখ চেপে ধরায় আর শব্দ বের করা গেল না। বিভা বিস্ফোরিত চোখে তাকালো। ইউসুফ পলকে কণ্ঠ চিন্তিত করে ফেলল। বলল, ও তো ঘুমিয়ে পড়েছে, আচ্ছা ডেকে দেই, 1 মিনিট। সরফরাজ সাথে সাথেই থামিয়ে দিল তাকে। তারপর আর কথা হলো না বেশিক্ষণ। ইউসুফকে সাবধানে গাড়ি চালাতে বলে ফোন রেখে দিল সরফরাজ। ইউসুফ কিছুই হয়নি এমন ভঙ্গিমায় ফোনটা পকেটে ঢোকালো। তারপর বিভার মুখ ছেড়ে দিল। কিংকর্তব্য বিমূঢ় বিভা চরম উত্তেজিত, আশ্চর্যান্বিত হয়ে হতবাক কণ্ঠে বলল, মিথ্যে বললেন কেন? আসার জন্য তো পাগল হয়ে গিয়েছিলে, এখন যাবার জন্য পাগল হচ্ছ কেন? এবার ঘুম আসছে না। ছোট্ট বাহাদুরের হাত সরিয়ে এসে অস্থির চিত্তে উঠে বসল। বিছানা ছেড়ে একচোট বারান্দায় গেল। ঠান্ডায় টিকতে না পেরে আবার হুড়মুড়িয়ে ঘরে ফিরে এলো। বাহাদুর গা থেকে লেপ সরিয়ে ফেলেছে। ইভা তাড়াতাড়ি যে লেপ টেনে দেয়, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায়। বাহাদুর তার আপন ভাই না, তাদের ছোট চাচার ছেলে, একদম ছোট চাচার। ইকবাল চাচার পরের জন, কিন্তু চাচা চাচি কেউই বেঁচে নেই। শুনেছিল ট্রলার ডুবিতে মৃত্যু হয়েছে দুজনের। তারা এ বাড়িতে থাকতেন না, শহরে থাকতেন হয়তো। ইভা খুব একটা জানে না, কিন্তু জন্মের পর থেকে সে কখনো চাচা চাচিকে দেখেনি। বছর 5 আগে ছোট্ট বাহাদুরকে যখন আনা হলো, তখনই প্রথম জানলো তাদের আরও এক চাচা আছে। বাহাদুর তখন হাঁটতেও পারতো না ঠিক করে। তাকে হাঁটা শেখানো, কথা শেখানো সবই ইভার হাতে।
বিভা নিজেও তখন ছোট, মাত্র 12 বছর বয়স ছিল। তখন থেকেই বাহাদুর তার সাথে। বাচ্চাটাকে সে এত ভালোবাসে, তাকে ছাড়া থাকবার কথা ভাবনাতেও আসে না। এভা স্মিত হাসল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবারও চুমু খেলো বাহাদুরের মাথায়। সামনে মৃদু আলো জ্বলছে। সচেতন চোখে একটু ভালো করে নজর দিতেই বোঝা গেল একটা বন্ধ প্রায় চায়ের দোকান। সামনে খদ্দের বসার কাঠের বেঞ্চিটা ফাঁকা পড়ে আছে। শীতের রাতে যদিও টং দোকানে ভিড় থাকে, কিন্তু এখন একটু বেশিই রাত হয়ে গেছে। অল্প ওয়াটের বাতিটা দোকানের আশপাশের চার সীমাতে বন্দি। দোকানটা এখনো খোলা। বিভা থমকে দাঁড়ালো, যদিও সে জায়গাটা চিনতে পারছে না, তবুও তাদের গ্রামেরই তো। দোকানি নিশ্চয়ই ইউসুফকে চিনবে, সঙ্গে তাকে দেখলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। ফিরে যাবার কথা বলার আগেই পাশ থেকে ইউসুফ নিচু গলায় প্রশ্ন করলো,